প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিয়মিত আয়োজনে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা পদ নিয়ে আলোচনা করব, পদের প্রকারভেদ নিয়ে। সেই পদের প্রকারভেদ গতদিন আমাদের আলোচনা শেষ হয়েছিল জাত্যর্থের প্রকারভেদ নিয়ে। জাত্যর্থের প্রকারভেদে আমরা 3 প্রকার জাত্যর্থ করেছিলাম। 1 হচ্ছে ব্যক্তিগত জাত্যর্থ, 2 হচ্ছে বস্তুগত জাত্যর্থ এবং 3 হচ্ছে প্রথাগত বা যৌক্তিক জাত্যর্থ। সেই প্রথাগত বা যৌক্তিক জাত্যর্থই হচ্ছে মূলত আমাদের আলোচনার বিষয়। প্রথাগত বা যৌক্তিক জাত্যর্থ হচ্ছে, আমরা জানি ব্যক্তিগত জাত্যর্থ হচ্ছে ব্যক্তির পছন্দের উপর নির্ভরশীল, বস্তুগত জাত্যর্থ হচ্ছে বস্তুর অবস্থা, আর প্রথাগত বা যৌক্তিক জাত্যর্থ হচ্ছে কোনো পদের আবশ্যিক বাধ্যতামূলক গুণ নিয়ে আলোচনা, মূলত যেটা নিয়ে আমরা যুক্তিবিদ্যায় আলোচনা করব। তো আজ এর ধারাবাহিকতায় আমরা আলোচনা করছি পদের প্রকারভেদ নিয়ে। তো পদের প্রকারভেদে তোমাদের বইয়ে মোটামুটি 10 প্রকারের আছে। সেই 10 মানে বিভাজন নীতির উপর ভিত্তি করে যে শ্রেণী বিভাজনটা আছে সেটা হচ্ছে 10 রকম। যেমন শব্দ সংখ্যার উপর ভিত্তি করে, বস্তু সংখ্যার উপর ভিত্তি করে, বস্তু সমষ্টির উপর ভিত্তি করে, গুণের অস্তিত্ব অনস্তিত্বের উপর ভিত্তি করে, পদের বিরোধিতা অর্থের উপর ভিত্তি করে, বস্তু ও গুণের পার্থক্যের উপর ভিত্তি করে, সুনির্দিষ্টকরণের উপর ভিত্তি করে, নির্ভরতার উপর ভিত্তি করে, ব্যক্তত্ব ও জাত্যর্থের অস্তিত্বের উপর ভিত্তি করে। তো আজকে আমরা শব্দ সংখ্যার উপর ভিত্তি করে প্রথমে আলোচনা করব। তো শব্দ সংখ্যার উপর ভিত্তি করে পদ হচ্ছে 2 প্রকারের, সরল পদ এবং যৌগিক পদ। সরল পদ হচ্ছে সেই পদ যে পদগুলো একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয় তাকে সরল পদ বলে। এদেরকে এক শাব্দিক পদও বলা হয়। যেমন বই, খাতা, কলম, টেবিল, চেয়ার, মানুষ, পাখি, যেগুলি একটি মাত্র শব্দ দিয়ে গঠিত হয়, সেই সকল শব্দ বা সেই সকল পদ একটি শব্দ দিয়ে গঠিত হচ্ছে, সেই সকল পদকে সরল পদ বলছে। আর অপরপক্ষে যে পদ একাধিক শব্দ দ্বারা গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে যৌগিক পদ। যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হয় জননেত্রী শেখ হাসিনা। তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হন জননেত্রী শেখ হাসিনা, একই কথা, যুক্তি বাক্য যেহেতু সেজন্য আমি হয় লিখেছি। তো এখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী 3টি শব্দ দ্বারা গঠিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা এখানেও একাধিক শব্দ দ্বারা গঠিত হয়েছে। যদি কোনো পদ একাধিক শব্দ দ্বারা গঠিত হয় তাহলে তাকে বহুশাব্দিক পদ বলা হয়, যৌগিক পদ বলা হয়, এবং যৌগিক পদকে বহুশাব্দিক পদও বলা হয়, আমরা এটা জানি। আরও হতে পারে, যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এমন অনেক কিছুই হতে পারে। তো এগুলি আমাদের পরীক্ষায় খুব বেশি একটা আসে না, যেহেতু আলোচনাটা শুরুর দিকে এরা আছে সেই জন্য আমি আলোচনাটা করে দিলাম। মূলত আমাদের পরীক্ষায় যেগুলো আসবে তার আলোচনা শুরু হচ্ছে বস্তু সংখ্যার উপর ভিত্তি করে বিশিষ্ট পদ ও সাধারণ পদ। বিশিষ্ট পদ কাকে বলে? যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের উপর আরোপিত হয় তাকে বিশিষ্ট পদ বলে। যুক্তিবিদ শাস্ত্রীর মতে একটি বিশিষ্ট পদ হচ্ছে সেই পদ যাকে একই অর্থে একটি মাত্র জিনিসের উপর আরোপ করা যায়। বিশিষ্ট পদ সব ক্ষেত্রেই একটি জিনিসকে বোঝায়। এর সংখ্যা হচ্ছে 1। রবীন্দ্রনাথ ঠাকুর, তাজমহল, ঢাকা, সত্যবাদিতা, এই কলমটি, এই বইটি, এই বোর্ডটি, এই ঘরটি, এমন রহিম করিম, তাও হতে পারে, যে কোনো নামবাচক পদও হতে পারে। বিশিষ্ট পদ দুভাগে বিভক্ত। এখানে যদি আমরা বলি যে রহিম করিম এরা হচ্ছে বিশিষ্ট পদ, বঙ্গবন্ধু শেরে বাংলা এরাও বিশিষ্ট পদ। এদের দ্বারা ব্যক্তিকে নির্দেশ করছে। যদি আমরা বলতাম ঢাকা, তাজমহল, তাহলে এগুলিও হতো, এদের দ্বারাও স্থানকে নির্দেশ করত। যদি বলি আমি এই কলমটি, এই নির্দেশ কাঠিটি, এদের দ্বারা সুনির্দিষ্ট একটি বস্তুকে বোঝাচ্ছে। এই বোর্ডটি যদি এমন হতো তাহলে এদের দ্বারা একটি মাত্র বস্তুকেই বোঝাচ্ছে। এবার রহিম করিম হচ্ছে অর্থহীন
বিশিষ্ট পদ, আর বঙ্গবন্ধু ও শেরে বাংলা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আমি চিহ্নিত করে দিয়েছি। সেটা কেন? যে পদ কোনো অর্থ বা গুণের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয় তাকে অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলে। তোমাদের পরীক্ষায় এই বঙ্গবন্ধু, শেরে বাংলা এদের থেকে আসে। সপ্তম আশ্চর্য, পৃথিবীর বৃহত্তম শহর, পদগুলো তাদের নামের মাধ্যমে নয়, বরং তাদের গুণ বা অর্থের মাধ্যমে একটি বিশেষ ব্যক্তি বা বস্তু বা স্থানকে নির্দেশ করছে। বঙ্গবন্ধু পদটি দ্বারা বাংলার বন্ধুকে বোঝানো হচ্ছে না, এখানে বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? শেখ মুজিবুর রহমানকে। শেরে বাংলা বলতে এখানে বাংলার ভাগ বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে একে ফজলুল হককে। বঙ্গবন্ধু হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ, আর যদি তুমি বলো শেখ মুজিবুর রহমান তাহলে সেটি হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। ঠিক তেমনি শেরে বাংলা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ এবং একে ফজলুল হক হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। তাহলে অর্থহীন বিশিষ্ট পদ কোনটা? আমরা দেখলাম যে অর্থ বা গুণের উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আর যদি কোনো অর্থের উপর, যে পদ কোনো গুণ বা অর্থ নির্দেশ না করে কেবল নামের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে অর্থহীন বিশিষ্ট পদ বলে। সাধারণত নামবাচক পদগুলি অর্থহীন বিশিষ্ট পদ, এই জন্যই রহিম করিম এদের নামটা আমি লিখলাম। এগুলো নিছক চিহ্ন মাত্র, এর কোনো গুণের ইঙ্গিত না করে সরাসরি এরা কি করছে? ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করছে। এই নামগুলি তেমন কোনো অর্থ নেই, এদের দ্বারা আমরা শুধু ব্যক্তিদেরকে পরিচিত করি বা পরিচিত হই ব্যক্তিদের সাথে। কিন্তু বঙ্গবন্ধু, শেরে বাংলা এদের পিছনে নাম আছে, মানে এদের পিছনের অর্থ আছে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। তো এই জন্য রহিম করিম হচ্ছে অর্থহীন আর বঙ্গবন্ধু, শেরে বাংলা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। তো আমরা দেখে নিলাম বিশিষ্ট পদ হচ্ছে দুই প্রকারের। বিশিষ্ট পদ দুই প্রকার, এটা আমরা দেখে নিলাম। বিশিষ্ট পদ দুই প্রকার, এটা হচ্ছে অর্থহীন এবং অর্থপূর্ণ। এবার চলো আমরা দেখি এরপরে কি আছে। সার্বিক পদ, সাধারণ পদ বা সামান্য পদ। এই সার্বিক পদেরই আরেক নাম হচ্ছে সাধারণ পদ, সাধারণ পদেরই আরেক নাম হচ্ছে সামান্য পদ। অর্থাৎ এই তিনটার দ্বারা একটা নামই বোঝায়। তোমাদের বইয়ে এক একজনের বইয়ে এক একটা থাকতে পারে, কারো বইয়ে সার্বিক পদ হিসেবে নামকরণ করা হয়েছে, কারো বইয়ে সাধারণ পদ বলা হচ্ছে, কারো বইয়ে সামান্য পদ বলা হচ্ছে। এই জন্যই আমি এটা বললাম। এখানে সামান্য পদ, আমরা সাধারণ মানুষ সামান্য বলতে অল্পকে বুঝি, কিন্তু এখানে সামান্য মানে হচ্ছে, যুক্তিবিদ্যার ভাষায় সামান্য মানে হচ্ছে সমগ্র, সমগ্রতা বোঝায়, সবটুকু বোঝায়। যুক্তিবিদ্যার ভাষায় সামান্য সমগ্রতা, এটা একটু মাথায় রাখবে যে যুক্তিবিদ্যার ভাষায় সামান্য হচ্ছে সমগ্র অংশ। যে পদ একই অর্থে কোনো একটি শ্রেণী বা শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয় তাকে সার্বিক বা সাধারণ বা সামান্য পদ বলে। তাহলে কি হচ্ছে? একই অর্থে একটি শ্রেণী বা জাতির উপর বা একটি শ্রেণী বা জাতির উপর, সেই শ্রেণী বা জাতির অন্তর্গত প্রত্যেক ব্যক্তি বস্তু উপর আরোপিত হয় তাকে সার্বিক, সামান্য বা সাধারণ পদ বলে। অধ্যাপক শাস্ত্রী বলেন, একটি সাধারণ পদ হচ্ছে সেই পদ যাকে একই অর্থে কোনো অনির্দিষ্ট সংখ্যক জিনিসের উপর আরোপ করা যেতে পারে। তাহলে অধ্যাপক শাস্ত্রী কি বলেন? একটি সাধারণ পদ হচ্ছে সেই পদ যাকে একই অর্থে অনির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক না, অনির্দিষ্ট সংখ্যক কোনো সকল জিনিসের উপর আরোপ করা যেতে পারে। অনির্দিষ্ট সংখ্যক একটা শ্রেণীবাচক বা জাতিবাচক পদ বলে আরোপিত করা হয়। এখানে যদি আমরা বলি অনির্দিষ্ট সংখ্যক, তাহলে মানুষ, প্রথমেই তুমি পাবে মানুষ। মানুষের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা নেই, কিন্তু এটা একটি শ্রেণীবাচক পদ। নদী, পাখি, ফুল, যা পাবে, পাহাড়, অর্থাৎ বই, কলম, খাতা, চেয়ার, টেবিল, এই সবগুলো হচ্ছে, ইত্যাদি আরো অনেক অনেক, সবগুলি হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক পদ। যে পদগুলো শ্রেণীবাচক বা জাতিবাচক হয় সেই পদগুলোই সাধারণ পদ, সামান্য পদ এবং সার্বিক। সমষ্টিবাচক, অসমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদ
শ্রেণী, গ্রন্থাগার, সেনাদল, জুরি ইত্যাদি। তার মানে সমষ্টিবাচক পদটা কি? যে পদ দ্বারা সীমিত সংখ্যক কতগুলো ব্যক্তি বস্তুকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক পদ বলি। তাহলে কি হচ্ছে? যে পদ দ্বারা সীমিত সংখ্যক, যাদেরকে গুণা যাবে, আলাদা করা যাবে, এমন সীমিত সংখ্যক কতগুলো সমজাতীয় ব্যক্তি বস্তু এদেরকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে যদি সমষ্টিগতভাবে বোঝানো হয় তখন তাকে সমষ্টিবাচক পদ বলে। যুক্তিবিদ কেইনিসের মতে একটি সমষ্টিবাচক পদ হলো সেই পদ যা একই জাতীয় বস্তুর একটি সমষ্টির উপর আরোপিত হয়। যে সমষ্টি একটি একক সমগ্র রূপে গঠিত বলে বিবেচিত। অর্থাৎ যুক্তিবিদ কেইনিস কি বোঝাতে চেয়েছেন? সমষ্টিবাচক পদগুলো হচ্ছে সেই পদ যা একই জাতীয় শ্রেণী, গ্রন্থাগার যত গ্রন্থাগার আছে, কিন্তু গ্রন্থাগারটাকে সহজে আলাদা আলাদা করা যায়। সেনা দলের মধ্যে যে সৈনিক আছে তাদেরকে সহজে আলাদা করা যাবে। জুরি বোর্ড আমরা জানি, বিচারকের সমাবেশ, তাদেরকেও আলাদা আলাদা করা যায়। শ্রেণী আমরা জানি, সেটাকেও আলাদা আলাদা করা যায়। যদি এমন হয় যে সমষ্টিগত বিষয় কিন্তু সেটাকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে আমরা একত্রে বুঝাচ্ছি, তখন সেটাকে সমষ্টিবাচক পদ বলে। তাহলে অসমষ্টিবাচক পদ কোনগুলো? যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে বোঝানো হয় তাকে অসমষ্টিবাচক পদ বলে। যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে আলাদাভাবে বোঝানো হয় তাদেরকে সমষ্টিবাচক পদ বলে। এখানে যদি শ্রেণীগুলোকে আলাদা আলাদা করে দেখানো হয়, যে শ্রেণী সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে। গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চিহ্নিত করে যদি দেখানো হয়। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে নিই, সমষ্টিবাচক পদ আবার দুই প্রকারের। একটি হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদ, আরেকটি হচ্ছে সাধারণ সমষ্টিবাচক পদ। তাহলে বিশিষ্ট সমষ্টিবাচক পদ কোনটা? যদি একটা সুনির্দিষ্ট জায়গা জিনিসকে বোঝানো হয়, যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, তাহলে এটা হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদ, কারণ গ্রন্থাগারের মধ্যে বইগুলি গণনা করা নেয়, কিন্তু সেটা একটা সুনির্দিষ্ট একটাকেই বোঝাচ্ছে। আর সামান্য যদি বলি আমরা, তাহলে কি হবে? সামান্য শুধু গ্রন্থাগার যদি বলি, তাহলে সেটা হচ্ছে সামান্য বা সার্বিক সমষ্টিবাচক পদ। তাহলে অসমষ্টিবাচক পদ হচ্ছে সেই পদগুলো যে পদগুলো সমষ্টিবাচক নয় তাদেরকে অসমষ্টি বলে। যেমন বই, কলম, ছাত্র, শিক্ষক। অর্থাৎ আমরা সার্বিক পদ হিসেবে যাদেরকে পড়েছিলাম তারা অসমষ্টিবাচক পদ হবে। এখন এদেরকে যদি আমরা আবার পৃথক পৃথক করে বোঝাই তাহলে কি দাঁড়াচ্ছে? এই পদগুলো সমষ্টি নির্দেশ না করে না, বরং পদগুলো অন্তর্গত ব্যক্তি বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে। কোনো কোনো যুক্তিবিদ সমষ্টিবাচক পদের বিপরীতে বেষ্টিবাচক নাম ব্যবহার করেন। তাহলে বেষ্টিবাচক পদ কোনটা? তাদের মতে বেষ্টিবাচক পদ হচ্ছে সেই পদ যা একই অর্থে কোনো শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুগুলোকে পৃথকভাবে নির্দেশ করে। কি হচ্ছে? আমি যে কথাটা আগেই বললাম, যদি সেটাকে পৃথক পৃথকভাবে প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে বেষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদটাকে যদি আলাদা আলাদা করে ভেঙে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বেষ্টিবাচক পদ বলে। পদের সমষ্টিগত ও বেষ্টিগত ব্যবহার সেটা কি হতে পারে? সেটা হচ্ছে যে আমরা অসমষ্টিবাচক পদের উদাহরণ হিসেবে বই, কলম, আম, জাম, মানুষ ইত্যাদি দিয়েছি, কারণ এদেরকে আলাদা আলাদা করিনি। যদি আমরা আলাদা আলাদা করে দেখাই তাহলে সেটা অসমষ্টি হবে। এদেরকে কি বলা হচ্ছে? এদের বেষ্টিগত ব্যবহার দেখানো হচ্ছে। এবার আমরা এটা দেখি যে একটা পদকে কখন সমষ্টিগত অর্থে আর কখন বেষ্টিগত অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ সমষ্টিগত অর্থে বা অসমষ্টিগত অর্থে ব্যবহার করা হয়। অসমষ্টিবাচক পদের আরেক নাম হচ্ছে বেষ্টিবাচক পদ। যখন কোনো পদ সমষ্টিগত অর্থে
আবার কোনো কোনো সময় সেই পদটি ব্যষ্টিগত অর্থে ব্যবহৃত হয়। যেমন মানুষ পদটিকে যখন আমরা সমষ্টিগত অর্থে ব্যবহার করি তখন এর দ্বারা গোটা মানব জাতিকেই বুঝি, কিন্তু যখন এটিকে আমরা ব্যষ্টিগত অর্থে ব্যবহার করি তখন আমরা প্রতিটি মানুষকেই আলাদা আলাদাভাবে বোঝাই। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম, যে যখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বুঝাই, আলাদা আলাদা করে ব্যাখ্যা করি, তখন সেটা হচ্ছে অসমষ্টিবাচক বা ব্যষ্টিবাচক। আর যখন আমি সবটাকে একসাথে করে দেখাই তখন সেটা হচ্ছে সমষ্টিবাচক। তোমরা দেখবে তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেয়া আছে, সেটা হচ্ছে এমন। তবে একটা পদেরই সমষ্টিগত ব্যষ্টিগত ব্যবহার হতে দেখা যায়। সমষ্টিগত পদ কখনো কখনো অসমষ্টিবাচক অর্থে ব্যবহার করা হয়। যদি আমরা বলি যে জুরি 9 জন সদস্য দ্বারা গঠিত, তাহলে এটা হচ্ছে একটা সমষ্টিবাচক পদ। আবার যদি বলি যে জুরির মধ্যে মতভেদ দেখা দিয়েছে, তার মানে আবার প্রত্যেককে আলাদা আলাদা করা হচ্ছে, একজন একজনকে আলাদা করে দেখানো হচ্ছে। যখন একজন একজনকে আলাদা করে দেখানো হচ্ছে তখন সেটা হচ্ছে ব্যষ্টিগত ব্যবহার বা অসমষ্টিগত ব্যবহার। আর যখন আমরা বলছি যে জুরি বোর্ড কতজন দ্বারা গঠিত, 9 জন দ্বারা গঠিত, তখন এটা হচ্ছে সমষ্টি। কয়জনের সমষ্টি? 9 জনের সমষ্টি। বিষয়টা হচ্ছে এমন। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো আজকে পদের ব্যবহার এ পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর তোমরা ক্লাসটাকে অন্যদের দেখার জন্য কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিও। কারণ হচ্ছে হয়তো দেখা গেল তোমার কোনো বন্ধু এই ক্লাসটা যখন কলেজে হয়েছিল তখন হয়তো দেখেনি বা তখন মনোযোগ ছিল না, হয়তো কারো না কারো উপকার হতে পারে। যদি তোমার একটা শেয়ার দ্বারা কারো উপকার হয় তাহলে সেটা তোমার জন্যও ভালো হবে, তার জন্যও ভালো হবে। আমি চাই সকলেই পরীক্ষায় খুব ভালো করুক। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো আগামী দিন পর্যন্ত। এটা তো গরমে মরে গেছে।